চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা পাতাবাহার বই দেখো। পাতাবাহার বইয়ের বাংলা মানে বাংলার পাতাবাহার বই, এই বইয়ের 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠাতে বনের খবর প্রমোদারঞ্জন রায়, প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর, এই গদ্যাংশটি আজকে তোমাদের দিকে পড়াবো। দেখো, এই যে কোনো গদ্যাংশ পড়বার আগেই মোটামুটি একটু কবি পরিচিতিটা পড়ে নেবে। কবি পরিচিতিটা পড়ে নিলে কি হবে, মানে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে লেখক কি সম্বন্ধে লিখতে চাইছেন, তার মানসিকতা কেমন, তিনি কি ধরনের ছিলেন, বনে বাজারে ঘুরে বেড়াতেন নাকি খালি লেখা লিখতেন না ছবি আঁকতেন, কি ধরনের মানসিকতা সেটা কিন্তু জানা যায়। শিশু সাহিত্য লিখতেন, যাই হোক না কেন মোটামুটি একটা প্রাথমিক ধারণা তোমরা পেয়ে থাকবে। তাহলে এখানে দেখো 45 পৃষ্ঠায় আছে, শেষের দিকে গল্পের শেষ হয়ে যাওয়ার পর প্রমোদারঞ্জন রায় 1874 সালে জন্মান, 1949 খ্রিস্টাব্দে মারা যান। জন্ম ময়মনসিংহের মসুয়ায়। পিতা কালীনাথ রায় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখেই ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান। বেশ বড়সড় একটা মানে ভালো বেতনের একটি চাকরি পান। কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত, বার্মা, শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। ভারত মানে তো জানোই ভারতবর্ষ, বর্মা মানে বার্মা বা বর্মা, এখন যেটাকে আমরা মায়ানমার বলি, নাম পাল্টে গিয়েছে। আর শ্যামদেশ যেটা, সেটা হচ্ছে থাইল্যান্ড। এই 1940 খ্রিস্টাব্দ মানে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত থাইল্যান্ডের নাম ছিল শ্যামদেশ। ভাবো একবার, শ্যাম মানে কৃষ্ণের নাম। তাহলে এই শ্যামদেশ, সেখানে ঘন জঙ্গলে ঘুরেছেন। বনের খবর বইতে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে। তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা। লীলা মজুমদার নামটাও তোমাদের চেনা চেনা, কেন কি এনার লেখা বেশ কিছু বই 3, 4, 5 তোমাদের পাঠ্যসূচিতেও লীলা মজুমদারের লেখা বই আছে। পিতা লীলা মজুমদারের পিতা এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অনুজ, মানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোট ভাই মানে ভাই। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে একদম লেখক বংশেই জন্মগ্রহণ করেছিলেন। এবং যেহেতু জরিপের কাজ, সার্ভে মানে জরিপের কাজ, সেই জরিপের কাজ করতে গিয়ে দেশ বিদেশ নানান জায়গা ঘুরেছেন এবং যে জায়গাগুলো ঘুরেছেন, যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেগুলি তিনি ডায়েরিতে লিখে রাখতেন এবং পরবর্তীকালে সেটা বই হিসেবে পাবলিশ হয়েছিল। এবার দেখো, তোমাদের এখানে একদম শেষে দেওয়া আছে, জেনে রাখো ওখানে দেওয়া আছে ইংরেজিতে লেখা জিম করবেটের রচনা যেমন, ঠিক তেমনি বাংলায় প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর। এবার দেখো, আমি তোমাদের দিকে দেখাবো বলেই যে বইটা জোগাড় করেছি তা কিন্তু নয়, বইটা খুবই ভালো। এই বইটার দেখো চেহারাটা এরকম, বনের খবর প্রমোদারঞ্জন রায়, বাঘের চোখটা কিন্তু সাংঘাতিক, মানে ছবিটা খুবই ভালো দেওয়া হয়েছে। এবার এখানকার এই বইটির মধ্যে 111 পৃষ্ঠায়, এই 111 পৃষ্ঠা এখানটায় দেখো, এই যে লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা পরপর দেওয়া আছে। তাহলে এই জায়গাটা এই 111 পৃষ্ঠার এখান থেকে তাও কিছু 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 মাঝখানে 2-4 করে লাইন তোমাদের জন্য বাদ দেওয়া আছে। তো যাই হোক, এই অংশটুকু তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত। এইবার আমি এই বইটা পড়তে গিয়ে এই বইয়ের মধ্যে বেশ কিছু ছবি আছে, মানে এত সুন্দর সুন্দর ছবি আছে, আমি তোমাদের দিকে দেখাই। মানে এখানে দেখো বাঘের সঙ্গে একটা মানুষ লড়াই করছে। তারপরে এখানে ধরো নাও প্রমোদারঞ্জন রায়, তিনি জরিপ করছেন, জরিপের পোশাক পরে আছেন, একদম কোট মানে বুট প্যান্ট হ্যাট, থিওডোলাইট নিয়ে জরিপ করছেন। তারপরে আরো 2-4 পৃষ্ঠা যেতেই এই যে বাঘ একটা মহিষ শিকার করেছে, খুব সুন্দর, মানে ছবিগুলোর স্কেচ এত সুন্দর, খালি পেন্সিল বা জার্মান রোটিং পেন দিয়ে এই ধরনের যে আঁকাগুলো, সেই আঁকাগুলো অসম্ভব ভালো। এই যে এখানেও তাই, সবাই মিলে একটা শিকার করছে হরিণ। এরপরে দেখো এখানে একটা হাতির ছবি আছে, কি চমৎকার, মানে এত সুন্দর সুন্দর ছবিগুলো। তো ছবিগুলো পড়তে পড়তেই মানে দেখতে দেখতেই মনে হয় যে আমি বোধহয় ওই জায়গায়। এখানে দেখো একটা ভালুক আক্রমণ করছে,
তো অসম্ভব ভালো, মানে দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো এই ছবিগুলো দেখতে গিয়ে আমার কোনো একটা জায়গায় কেমন একটা খটকা লাগছিল যে আমি কোথাও দেখেছি, এই ছবিগুলো আমি কোথাও দেখেছি। এই ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়লো ফেলুদার লেখায় আমি এই ছবিগুলো দেখেছি। তা ফেলুদা কার লেখা? সত্যজিৎ রায়ের। এবার পরে এই বইটাই যখন পড়লাম, এই বইটা পড়ার পর এখানে দেখলাম প্রচ্ছদ মানে হচ্ছে যে সমস্ত উপরের এই বইয়ের যে এই মলাটের যে ছবি, এই মলাটের ছবি এবং তার সঙ্গে যে সমস্ত অঙ্কনগুলো আছে সেই সমস্ত অঙ্কনগুলোই সত্যজিৎ রায়ের আঁকা। তাহলে এখানে দেখো লেখাও আছে, দেখো এখানে প্রচ্ছদ সত্যজিৎ রায়। তাহলে কেন হবে না? কেন কি সত্যজিৎ রায়ের বাবার ভাই, মানে খুড়তুতো দাদু হচ্ছেন, মানে ঠাকুরদা, খুড়তুতো ঠাকুরদা। তাহলে তিনি তো ঠাকুরদার কোনো একটা বই যেটা লেখা হচ্ছে সেই লেখাতে তিনি তো নিজের আঁকা ছবি দেবেনই। তা সেই জন্যই মনে হলো যে দেখো, এক প্রবাদ প্রতিম লেখক, তার লেখাতে যে সমস্ত ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেই ছবিগুলোও কিন্তু একজন প্রবাদ প্রতিম মানুষের আঁকা। কি অদ্ভুত মিল! তোমরা এই বইটা অবশ্যই কিনবে। দেখো এখন 4-এ পড়ছে, মানে 4, 5, 6 মোটামুটি এখনো পড়ার চাপ অতটা নেই। যতই বাড়িতে বাবা মা চাপ দিন বা যাই তোমরা পড়ার জন্য টাইম পাও কি না পাও জানি না, কিন্তু এখনো কিন্তু পড়ার সেই পরিমাণ চাপ নাই। এখন একটু 2-4টে গল্প বই পড়ো না, বিশেষ করে এই ধরনের বইগুলো যদি কেনো। আমি যে সমস্ত গার্জেন আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের দিকে আমি হাত জোর করে অনুরোধ করবো যে এই বইটি কিনে দিন। বইটার দাম এখন একটু হিসেবে বেশি, লালমাটি প্রকাশনার পর বইটার দাম একটু বেড়েছে, 250 টাকা, মোটামুটি 210 টাকায় বা 200 টাকাতেও বইটা পাওয়া যাবে। তা 200 টাকা খরচ হোক, কিন্তু এই বইটা কিনে দিন। দেখবেন ওরা এই বইটা নিয়ে কম করে 1 মাস পড়ে থাকবে। 1 মাস মানে কোথাও উঠবে না, বদমাশি করবে না, দুষ্টুমি করবে না, কিচ্ছু করবে না। দেখবেন পড়ছে, আর পড়ার পরেই টুক করে আলমারি থেকে বইয়ের তাক থেকে বইটা বার করে দেখবেন উপর হয়ে শুয়ে বা বসে পড়ছে। ওরা বইমুখী হবে আর অনেক কিছু জানবে। এবার তোমাদের তাহলে একদম যে পড়ার টেক্সট, অনেক গল্প হলো, সেই পড়ার টেক্সটের জায়গায় চলে আসছে। আমি আরেকটা কথা বলে নিই, যেটা যে তোমাদের অনেকে আমাকে বলেছো যে স্যার বা মাস্টারমশাই করুন প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত হবেন না। প্রশ্নোত্তর করাবো, দেরিতে করাবো। আগে আমি টেক্সট পড়াবো, টেক্সট কিভাবে পড়ে, কেমন করে মজা করতে করতে পড়া যায়, বিভিন্ন জিনিসগুলো কিভাবে জানা যায়, সম্বন্ধগুলোকে কিভাবে জুড়তে পারা যায়, একটার সঙ্গে আরেকটা রিলেশন কিভাবে আমি ধরতে পারবো। যেমন আমি এর আগে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মোহন তর্কালঙ্কারের একটা বিশেষ সম্পর্ক ছিল, খুবই মানে দাদারা, মানে বন্ধু দাদা টাইপ। মদন মোহন তর্কালঙ্কার ঈশ্বরচন্দ্রের থেকে 3 বছর বড় ছিলেন এবং দুজনেই কলকাতায় এসেছিলেন, দুজনেই সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন, একে অপরের বন্ধু ছিলেন, দুজনে মিলেই বহু বই লিখবার চেষ্টা করেছেন, লিখেও ছিলেন। তো এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা জীবন, মানে ওনার একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত মদন মোহন তর্কালঙ্কারকে তার পাশে পেয়েছিলেন। মদন মোহন তর্কালঙ্কার মারা যাওয়ার পরেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক একা হয়ে যান এবং নানাবিধ কাজ করতে গিয়ে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে দুয়ের মধ্যে সম্পর্ক, এরকম মজার মজার নানান জিনিস তোমাদের আমি বলবো, এবং পড়তে গিয়ে একটু চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। এই বিষয়গুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে পড়াটা অনেক বেশি আনন্দের। প্রশ্নোত্তর করাবো, আগে টেক্সট পড়াবো, সমস্ত ক্লাসের সমস্ত টেক্সট পড়িয়ে দেওয়ার পর তারপরে প্রশ্নোত্তর করাবো। প্রশ্নোত্তর তো এমনি নর্মালি ইউটিউবে 1000টা ভিডিও দেওয়া আছে, দেখবেন সেখানে তাদের ভিউ অনেক বেশি, তাদের লাইকও অনেক বেশি, সাবস্ক্রাইবার অনেক বেশি। আপনারা সবাই চান যে প্রশ্নোত্তর রেডিমেড একদম গরম গরম খাবার হাতের কাছে পেলে সেটাই সব থেকে ভালো। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের ওটাতে ক্ষতি হয়। তাহলে তো ছাত্রবন্ধু বাজার থেকে কিনে দিলেই হলো, ছাত্রবন্ধুর মধ্যে সবই উত্তর করে দেওয়া আছে। তা নয়, ওদের দিকে পড়তে শেখান, ওরা গল্প বই পড়ার মতন করে পড়তে শিখুক, টেক্সটগুলো পড়ুক। আমরা যখন ক্লাস 8-এ পড়তাম তখন দাদা মাধ্যমিক দিয়েছে বা 11 পড়ছে, সেই সময় দাদার বইগুলো বেশিরভাগ গল্প পড়ে নিতাম। নিজের বই পড়া হয়ে গেছে, তারপর 9-এর বই পড়া হয়ে গেছে, 10-এর বই পড়া হয়ে গেছে মানে পরীক্ষা দেওয়ার মতন পড়া হয়েছে তা নয়, কিন্তু আগ্রহটা ছিল খুব। তাহলে এই আগ্রহটা তোমাদের মধ্যেও আসবে। বাস, মেলা কথা হয়েছে। এবার দেখো বনের খবর, প্রমোদারঞ্জন রায়। লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। প্রথমত এই ঘটনা 1940 সালের সময়কার দিকের, তার মানে
সেই সময়ে কি পরিমাণ জনসংখ্যা কম ছিল আর কি পরিমাণ জীবজন্তু বেশি ছিল ভাবতে পারছো? চারিদিকে ঠিক ঠিক করছে অরণ্য। যে কোনো একটা শহর, সেই শহরই তো আজ থেকে 30 বছর আগে প্রায় শহর ছিল না। মানে মফস্বলে যে সমস্ত শহরগুলির কথা, কলকাতা, বর্ধমান, এগুলোর কথা বাদ দাও, কিন্তু তার বাইরে যেখানেই পা দিত সেখানেই জঙ্গল, সাপ, ভাল্লুক, শেয়াল, কচ্ছপ, পুকুর, দিঘি, জঙ্গলে ভরে থাকতো। তাহলে এমনিতেই উত্তর পূর্ব ভারত এখনো জঙ্গলের রাজা। এবার দেখো, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। আমাকে আমার স্কুলের ছেলেমেয়েরা জিজ্ঞেস করলো একদিন, স্যার লুসাই পাহাড়টা কোথায়? বইয়ের মধ্যে কোথাও লেখা নেই, বা বইয়ের তোমাদের যে পরে যে টিকাগুলো দেওয়া আছে সেই টিকার মধ্যেও লুসাই পাহাড় কোথায় দেওয়া নেই। লুসাই পাহাড় হচ্ছে মিজোরামের বেশ একটা উঁচু পাহাড়। এটাকে পর্বত শ্রেণীর মতনই বলা যায়, মানে শৈলশিরা টাইপ। অনেকগুলো পাহাড় মিলিয়ে তৈরি হয়েছে, একটার পর একটা পাহাড়, আবার উঠলে আবার নামলে, আবার উঠলে আবার নামলে, এরকম করে অনেকগুলো পাহাড় এরকম, মানে শৈলশিরার মতন। ঠিক এখানে এরকম করে যদি দেখায় তাহলে এই যে উপরে উঠছি নামছি উঠছি নামছি এরকম করে, মানে এরকম ব্যাপারটা, এরকম করে পাহাড় পরপর পরপর শৈলশিরা, শিরা মানে পরপর অবস্থান করছে পাহাড়গুলো, তাই শৈলশিরা বলা হয়। তো এই জিনিসটা জানা, মানে অনেকেই জানে না যে লুসাই পাহাড়টা কোন রাজ্যে অবস্থিত। এটা আমাদের মিজোরামে অবস্থিত। লুসাই পাহাড়ে যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর জায়গা মানে ভয়ানক জায়গা। 650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই। পাহাড় ভেঙে যেতে হবে বা বন ভেঙে যেতে হবে, বন কেটে কেটে যেতে হবে। সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিও ঢের। সেসব বইবার জন্য 2টো হাতিও আছে। তোমরা একবার আয়োজনটা কল্পনা করো। মানে খালি গল্পটা এবার, মানে আমি এইটুকু যেটুকু পড়ছি তার জন্য আমার 10 মিনিট টাইম লাগবে। এবার তুমি যদি ওটা না পড়ে না বুঝে আবার 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে না। অত করেও, অত মেহনতের পরেও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। সন্ধে অন্ধকারে যখন তাউ পড়ে তখন কারো হাত পা যেন আর চলতে যায় না, তার উপর আবার পাহাড় দিতে হয়। এরকম প্রাণহীন ভাবে পড়লে তুমি কিছুই মানে বুঝতে পারবে না। তোমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, মনে মনে কল্পনার চোখে তোমাকে নিজেকে ওই জায়গায় উপস্থিত হতে হবে, তবেই তুমি গল্পটার যে রস বা মহিমা সেটা উদ্ধার করতে পারবে। ভাবো একবার, সঙ্গে 60 জন লোক, 60 জন মানে 6×0=60, 50-60 জন লোক। তাহলে 50-60 জন লোক তারা বনে বাজারে ঘুরে বেড়াবে, তাদের খাওয়ার একটা ব্যাপার আছে। 2 বেলা 4 বেলা খেতে হয়। চাল ডাল তরি তরকারি হাবি জাবি ডিম মাছ মাংস যা কিছু আছে সে সমস্ত ব্যবস্থা, জ্বালানি না হয় কাঠটার জোগাড় করে নিলে ঠিক আছে, কিন্তু হাঁড়ি কড়াই খুন্তি ডেলি 2 বেলা 60 জনের রান্না হচ্ছে। মা যদি 5-7 জনের রান্না করতে হয় তাহলেই খিচিমিচি লেগে যায় বাড়িতে। তারপর যদি আরো 2-4 জন লোক আসে তাহলে তার কথাই নেই। তাহলে এই জিনিসটা যদি ডেলি রান্না হয় তাহলে কতটা রান্না, বুঝতে পারছো? তার মানে খাবার প্রচুর, অন্যান্য সাজ সরঞ্জাম আছে, তারপরে নিজেদের পোশাক আশাক আছে, অতদিন ধরে চলবে পোশাক আশাক, জুতো, তাবু, যন্ত্রপাতি জরিপ করবে, তার জন্য যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে। তাহলে বিপুল একটা আয়োজন, এবং তার জন্য কি পরিমাণ খরচ হতো। তাহলে তার জন্যই বলছি যে উনি মানে অফিসার পদে কাজ করতেন, মানে বেশ ভালো পয়সা পাওয়া যেত। তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই, সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাকও ইত্যাদি ঢের। খোরাক মানে কি? খোরাকি বা খোরাক মানে হচ্ছে রসদ, মানে খাবার। যেমন ধরুন আমাদের শিক্ষকদের জ্ঞানের খোরাক কি? বিভিন্ন বই, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন মনীষীদের লেখা, বিভিন্ন মনীষীদের জীবনী, এগুলো হচ্ছে আমাদের খোরাক। অর্থাৎ আমাকে এগুলো বাঁচিয়ে রাখে, এগুলো আমার রসদ, এগুলোর দ্বারা আমি শক্তি পাই। সেসব বইবার জন্য 2টো হাতিও আছে। মাগো মা, 2টো হাতিও আছে, ভাবতে পারছো? মানে বেশ পোষ মানানো 2টো হাতিও আছে। হাতি আছে মানে মাহুত আছে, হাতির খাবার বন থেকে না হয় পেয়ে গেল, কিন্তু সেই 2টো হাতিকে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে, কঠিন ব্যাপার। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে। তাহলে এই লুসাই কিন্তু, মানে লুসাই পাহাড়ের কাছে যে প্রাচীন জনজাতির মানুষ, তাদের দিকে লুসাই বলা হয়। তাই এই 10-12 জন লুসাই বন কেটে পথ করে করে আগে আগে চলে, হাতে তরোয়ালের মতন বা ওই কি বলবো, কাস্তে বা দা, বড় বড় লম্বা লম্বা দা থাকে, এরকম এরকম করে বন কাটতে 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 আস্তে আস্তে যেটুকু রাস্তা হয় সেই রাস্তা দিয়েই চলতে শুরু করে। তবে আর সবাই এগোতে পারে। মানে 10-12 জন একদম সামনে, আমরা যেমন দেখো না স্পোর্টসের সময় কি করি,
যে 10-12 জন বা 50 জনকে এক লাইনে দাঁড় করে দিই, লাইনে দাঁড় করে দিয়ে বলি যে সবাই নোংরাগুলো কুড়োতে কুড়োতে যাও, তো সবাই একটু একটু করে আগাতে 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 নোংরা কুড়োতে করতে গেল, গোটা মাঠ পরিষ্কার হয়ে গেল। ঠিক সেরকম করে 10-12 জনের একটা মানে রো, সেখানে সবাই মিলে রাস্তা মানে গাছপালা কাটতে কাটতে যাচ্ছে, তাতেই যেটুকু রাস্তা হচ্ছে সেই রাস্তা দিয়ে মানুষজন, হাতি ঘোড়া যা কিছু আছে সব যাবে। অত মেহনতের পরও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। এই মাইল মানে কি? 1 মাইল মানে তোমার ধরো নাও 1.8 কিলোমিটার, তাহলে এই প্রায় 1.25 কিলোমিটার ধরো, তার মানে 4-5 মাইল মানে হচ্ছে 5 মাইল আর 5-8 40, মানে 9 কিলোমিটার। তাহলে দিনে 9 থেকে 10 কিলোমিটার বড় জোর এগোনো যাচ্ছে। এবার 9 থেকে 10 কিলোমিটার মানে তোমরা ক্লাস 4-এ পড়ছো, তোমাদের এখন কিলোমিটারে মিটার কিলোমিটারের ধারণা আছে, সেই অনুযায়ী তোমরা ভেবে নাও যে মোটামুটি গোটা দিনে এই 10 কিলোমিটার হাঁটা মানে কিন্তু অনেকটা হাঁটা। আর শুধুমাত্র হাঁটছে মানে হাঁটছে তাও নয় তো, হাঁটছে, খাচ্ছে, কাজ করছে, জরিপ করছে, মাপছেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না, বিপুল পরিশ্রম হয়, ঘাম হয়, শরীরের মানে সমস্ত শক্তি একদম নিঃশেষিত হয়ে যায়। অত বেশি পরিশ্রম করবার জন্যই সন্ধ্যের পর সবাইকে ক্লান্তি একদম মানে তাদের দুচোখ বেয়ে ক্লান্তি নেমে আসে। তার উপর আবার পাহারা দিতে হয়। এবারে কপাল খারাপ যাদের পাহারা দেওয়া, তাদের দিকে আবার রাত জাগতে হবে। রাত জাগতে হবে কেন? না হলে আবার বন্য প্রাণীর হামলা হওয়ার ভয় আছে। বন্য প্রাণীর হামলা হওয়ার ভয় আছে, আর একটা ভয় আছে যে অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে বিভিন্ন উপজাতি দল তারাও আক্রমণ করে। আবার ওনার লেখকের একটা জায়গাতে আছে, ওই বইটার মধ্যেও আছে, দেখবে যে আফগানদের সঙ্গে একটা মনোমালিন্য হবে এবং তাতে দেখা যাবে আফগানরা লেখকদের দলটাকে আক্রমণ করবে, বা এরকম নানান ঘটনা ঘটে। জীবজন্তু, মানুষ, ডাকাতি, রাহাজানি এ সমস্তর জন্যও রাত্রিতে পাহারা দেওয়ার একটা ব্যবস্থা থাকতো। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। তাহলে এত বড় জঙ্গল এবং এত ঘন জঙ্গল, মানুষের পা পর্যন্ত পড়েনি, এমন একদম ভার্জিন ফরেস্ট বলা যায়, যে গহন অরণ্য। তো এই অরণ্যে মানুষ আগে পাই দেয়নি, এনারা গিয়েছেন, যার ফলে যেখানে পা দিতে যাচ্ছেন, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই কোনো না কোনো বন্যপ্রাণী দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকে যেমন করে বাঘ ব্যাপারটা খুবই অপ্রতুল হয়ে গিয়েছে, তখন কিন্তু অতটা অপ্রতুল ছিল না। মানে বন জঙ্গলের মধ্যে গ্রামে গঞ্জেই অনেকে, আমাদের বাবা কাকারা অনেকেই বাঘ দেখেছেন। কেন কি, ওই পাহাড় থেকে নিচের দিকে এসছে, বাঘ গরু ধরে নিয়ে চলে গিয়েছে। তাই এত বেশি জীবজন্তু যে মনে হচ্ছে যেন পা বাড়ালেই বোধহয় কোনো জীবজন্তু খিঁচবো, মানে পায়ে মারানো হবে। বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। কেন সূর্য দেখা যায় না 9টা-10টা আগে? দেখো, ঘন জঙ্গল, তাহলে ঘন জঙ্গল মানে তোমার সামনে 2-3 তলা বাড়ি যেমন উঁচু হয়, সেরকম উঁচু হয়ে ঘন জঙ্গল আছে। তাহলে সেই জঙ্গল না পেরিয়ে যতক্ষণ না সূর্য আকাশে আসছে ততক্ষণ পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না। তাহলে বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখবার জো নেই। মানে ওখানে জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হচ্ছে, ওখানে আকাশ দেখতেই পাওয়া যায় না, খালি উপর দিকে তাকালে চিকচিক চিকচিক করে গাছের পাতার ফাঁক দিয়ে কিছু পরিমাণ আলো মাটিতে এসে পড়ে। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে, সে বড় শিকারী, তার পিছনে 2 জন খালাসি। তাহলে আমি সকলের আগে আগে চলি, যেহেতু ক্যাপ্টেন মানে দলের অফিসার, তাকে একটু সাহসীও হতে হয়, সবাইকে সাহস দিয়ে নিজে আগে দলের আগে আগে আসে। তার সঙ্গে থাকছে কে? একজন বুড়ো লুসাই, সে বড় শিকারী, তার পেছনে 2 জন খালাসি। 2 জন আসে। খালাসিদের কথা বলছি তোমাদের, খুব মজার। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে। এই শ্যামলাল খালাসি মানে হচ্ছে ওই আর্দালি টাইপ আর কি, মানে মালপত্র বয়ে দেয়, প্রয়োজনীয় হাতে কাছে জিনিসগুলো এগিয়ে দেয়। এই থিয়েটার লাইটটা বার করে তো, বার করে দিল। জুতোটা ভালো করে একটু ইয়ে করে দাও তো, পরিষ্কার করে দাও, জুতো পরিষ্কার করে দিল। জিনিসপত্রগুলো একটু হাতের কাছে আগিয়ে দিল। বন্দুক আর বন্দুকের টোটা ভরার বাক্স, মানে
টোটা তাহলে ভিজে যাবে বর্ষায়, তার জন্য টোটাগুলো গুলিগুলো একটা বাক্সের মধ্যে থাকতো। তা সেই বন্দুকের বাক্স সে তো আর অফিসার বইবে না, আর বন্দুক ভারী জিনিস সেটা অফিসার বইবে না, প্লাস ভারী জিনিসের সঙ্গে সঙ্গে কি হচ্ছে পেছন দিকে যদি বন্দুক অতটা থাকে তাহলে এবার অরণ্যের মধ্যে দিয়ে যখন যাবে তখন ওই গাছের লতা পাতাতে আটকে যাওয়ার ভয় থাকে। তাহলে সেই জন্য বন্দুক বইবার দায়িত্ব কিন্তু শ্যামলালের। তাদের মধ্যে শ্যামলালের হাতে কি কি আছে? আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে। অন্যজনের হাতে আমার খাবার আর জল। তিনজনের হাতেই একখানি দা, লম্বা একটা দা থাকে, গাছগুলো ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যায়। আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু বেশি আগে আগে যাই, আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে। তাহলে আগে নিজেরা যান, কেন কি ইনি যেহেতু লেখক, যেহেতু নিজে সার্ভেয়ার, নিজেই জরিপ কাজ করেন, তাই জন্য তিনি আগে বুঝতে পারেন যে কোন দিকের কাজ করব। এবার সেই দিকের যেদিকে কাজ করবার সুবিধা হবে সেই অনুযায়ী তিনি আগে আগে আসেন। তার সঙ্গে সঙ্গে ওই দুজন খালাসি আছে, বুড়ো লুসাই আছে, এই চারজনে মোটামুটি একটা ওই দাগ করে দেওয়া আর কি, পথ করে দেওয়া, পথ নির্দেশ দিয়ে দেওয়া, গাছগুলো কেটে 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 তারপরে সেই রাস্তা ধরে এবার ওই 10-12 জনের যে লুসাই তারা এবার হস 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 করে গাছগুলো কাটতে কাটতে যাবে, সাফ করতে দেবে। আর তার পেছন পেছনে ওই হাতির দল 50-60 জন, যে 50 জন মোটামুটি আর বাকি পড়ে থাকলো লুসাই, সেই 50 জন লুসাই বন দাপাতে দাপাতে সামনের দিকে এগিয়ে আসবে। রাস্তা মোটামুটি হয়ে যাবে। হাতি যখন আছে সামনে তখন যে কোনো গাছপালা সব দুমড়ে মুচড়ে মোটামুটি যাওয়ার একটা পথ হয়ে যাবে। সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে, হাতি আর বাকি লোকদের নিয়ে আসে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। তাহলে দেখো ওই যে পরিশ্রম করতে হয় না, ওই বারবার দা দিয়ে এমনি করে কোপাতে 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 সামনের দিকে বাধা অতিক্রম করতে করতে যাওয়া, তার থেকে একদম রেডিমেড একটা রাস্তা পেয়ে গিয়েছে। আগে হাতি গিয়েছে হনহনিয়ে, আর হাতি যে রাস্তা দিয়ে গিয়েছে সে রাস্তায় গাছপালা লতা পাতা যা কিছু আছে ছিঁড়ে ভেঙে দুমড়ে মুচড়ে বেশ একটা মোটামুটি রাস্তা হয়ে গিয়েছে। তাহলে পরিশ্রম হলো না, তাই কুলিদের খুব মজা। তাহলে এটা দেখো, এই যে লেখক এখানে কতক্ষণ হলো, 22 মিনিট। দেখো এই যে লেখক এখানে যে এই খেয়ালটা করেছেন যে বন কাটতে হলো না মানে এই কুলিদের একটা বেশ মজার একটা ব্যাপার, যে তাদের পরিশ্রম কম হলো, এই রসবোধটা কিন্তু অসম্ভব ভালো। যেহেতু ক্যাপ্টেন দলপতি, তিনি যেহেতু অফিসার, ওই গোটা টিমের সমস্ত দায়িত্ব, ভালো মন্দ সমস্ত দায়িত্বই তার, কিন্তু জবাবদিহিও করতে হবে। কোনো লুসাই বা কোনো যদি ওই যারা খালাসি তারা যদি কেউ মারা যায় বা বাঘে নিয়ে চলে গেল, তাহলে তাকেই জবাবদিহি করতে হবে। তাহলে সেই জবাবদিহি করবার দায়িত্ব, শুধু জবাবদিহি নয়, নিজের অন্তরের কাছেও তো একটা খারাপ লাগা থাকবে যে না আমি সবাইকে সুরক্ষিতভাবে সঠিক জায়গায় ফেরত নিয়ে যেতে পারিনি। প্রত্যেকের বাড়িতে সংসার আছে, বউ ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাহলে তাদের দিকে তো একটা জবাবদিহি করতে হয়। তাই সেই জায়গাটাই কিন্তু ওনার এই যে দেখার নজর, উনি যে খেয়াল করেছেন যে বন কাটতে হলো না, হাতিরা চলে গিয়েছিল আগে আগে, তার জন্য বন কাটতে হলো না, তার জন্য সবার খুব মজা, কুলিদের খুব মজা, এই ব্যাপারটা কিন্তু লেখককে মানে বেশ একটা আমোদ দিয়েছে। তাহলে দেখো আমার মোটামুটি 1 পৃষ্ঠা এখনো পর্যন্ত পড়ানো হয়নি। আজকে 1 পৃষ্ঠা একটু অন্যরকম গল্প করেছি, সময় বেশি লেগেছে, কিন্তু এর পরের দিন আর একটু তাড়াতাড়ি পড়বো। না তাড়াতাড়ি পড়বো বললেও হয় না, ও গল্প করতে করতে হয়ে যায়। আমার 2-3টে সিটিং লাগবে, আমি পরপর দেবো, তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। বনের খবর প্রথম পর্ব, বনের খবর দ্বিতীয় পর্ব, বনের খবর তৃতীয় পর্ব, বনের খবর চতুর্থ পর্ব, এই করে আমি মোটামুটি শেষ করে দেবো। শোনো গল্পগুলো, মানে আমি যেরকমভাবে ব্যাখ্যা করছি, আমি কখনোই এরকম দাবি করছি না এরকম ব্যাখ্যা আর কেউ করবেন না, অনেকেই করতে পারেন, কিন্তু ইউটিউবে আমি যেগুলো তোমাদের দেখি মানে ভিডিও দেখেছি তাতে ঝরঝর করে রিডিং করে দেওয়া আছে এবং তার সঙ্গে প্রশ্নোত্তর দেওয়া আছে। আমি হয়তো তোমাদের সঙ্গে এরকম করে ভিডিও মোডে সামনাসামনি ফেস টু ফেস তোমাদের দিকে এরকম করে পড়াচ্ছি। গল্পগুলো শোনো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে।